আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা অনেকদিন থেকে আমাকে বলছেন, অনেকেই বলছেন, হ্যাঁ, যে আপনি আমাদেরকে আর কেন ভূতের গল্প বলেন না। তো ভূতের গল্প তো আমি সত্যি কথা বলতে কি জানেন, আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে ডায়েরি লিখি এবং এ পর্যন্ত লিখে আসছি। জীবনে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু সব কি আর মনে থাকে বলেন? ওগুলো ডায়েরিতে লেখা থাকে। তো কালকে ওয়েদারটা এত ডাল ছিল, মানে একদম ভাল লাগছিল না। হ্যাঁ, শুয়ে শুয়ে পুরোনো ডায়েরি পড়ছিলাম, হঠাৎ করে একটা পাতাতে চোখ আটকে গেল। হ্যাঁ, তো আমি আবার সাধারণত বিশেষ দিনগুলোতে না কালো বর্ডার অথবা লাল বর্ডার এরকম দিয়ে রাখি। খুশির দিনগুলোতে লাল বর্ডার দিয়ে রাখি, আর কষ্টের স্মৃতিগুলোতে কালো বর্ডার করে রাখি। তো হঠাৎ করে কালো বর্ডার দেখে চিন্তা করলাম, এটা কি? আচ্ছা পড়ি তো। পড়ে দেখি খুবই একটা কষ্টদায়ক ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ঘটনাটা আমি জানি না, আমি আগে ঘটনাটা বলি, তারপরে আপনারা বলবেন আমাকে যে আসলে ঘটনাটা কী ছিল। আমি নিজেও জানি না যে এটা আসলে কী ছিল। তো সেটা অনেক আগের কথা। আমি তখন প্রথম লন্ডনে এসেছি। হ্যাঁ, 17-18 বছর আগের কথা। তো আমরা তখন বাকহার্স্ট-হিলে ছিলাম। তো তানা তাসা খুবই ছোট। তাসা আবার সবে স্কুলে যাওয়া শুরু করেছে। তানা তো স্কুলে যেত না, এত ছোট, 2 বছর বয়সে সে এখানে এসছে। তো ওকে ডে কেয়ারে দিতে হতো, আর তাসাবার যেত রিসেপশনে। তো তখন তো প্রতিদিন সকালে আমার হাজব্যান্ড তানাকে ডে কেয়ারে দিয়ে আর তাপাকে স্কুলে দিয়ে যেত, আবার অফিসের মাঝখানে গ্যাপে বের হয়ে বাচ্চাদেরকে বাসায় ড্রপ করে যেত। তো মাঝে মাঝে আমি যেতাম বাচ্চাদের আনতে। হ্যাঁ, তো তাসাওয়ারের ক্লাসে পড়তো অনেক বাচ্চাদের মায়েদের সাথে, এরকম আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে একজন লেডি, যে পাকিস্তানি লেডি, ওর নাম শাহজিয়া। তো ওর টুইন বেবি ছিল। হ্যাঁ, 2 ছেলে ছিল, তাসাওয়ারের সাথে পড়তো। তো ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। হ্যাঁ, মানে ওর সাথে আমার আসলে হয় কি, মেন্টালিটি ম্যাচ হলে কিন্তু বন্ধুত্বটা খুব গভীর হয়ে যায়। ওর আর আমার মন মানসিকতা অনেকটা একই রকম ছিল। হ্যাঁ, খুব ভালো লাগতো ওর সাথে আমার গল্প করতে। অসম্ভব অমায়িক এবং খুবই সুইট একজন লেডি ছিল। তো আমরা মাঝে মাঝে কী করতাম, স্কুলের সামনে একটা ক্যাফে ছিল, তো আমরা ওখানে বসে গল্প করতাম। তো ও না মাঝে মাঝে ওর কষ্টের কথাগুলো আমাকে বলতো, যে ও পাকিস্তান থেকে এসছে, লন্ডনে না ওর কোনো আত্মীয় স্বজন নাই। হ্যাঁ, কিন্তু ওর শ্বশুর বাড়ির অনেক আত্মীয় স্বজন আছে, শাশুড়ি এবং আরও চাচি শাশুড়ি, খালা শাশুড়ি অনেকেই আছে, কিন্তু ওর কেউ ছিল না। তো ওর যত মনের কষ্টের কথা বা খুশির কথা সব কিছু ও আমার সাথে শেয়ার করতো। তো আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। তো মাঝে মাঝে আমি ওদের বাসায়ও যেতাম। তো ওর শাশুড়ি খুব ভালো ছিলেন, খালাম্মা আমাকে খুব আদর করতেন, কিন্তু ওর সাথে মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ও আমাকে মাঝে মাঝে বলতো যে দেখো না, আমার দোষ ধরে, এটা বলে ওটা বলে। তা আমি না ওকে বোঝাতাম যে দেখো, নিজের মাও তো, আমাদের মা আমাদের দোষ না ধরলে কে ধরবে? হ্যাঁ, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, তো উনি তো মুরব্বী, উনি তো বলবেনই। তো এটা একটু ওভারলুক করলেই কিন্তু সম্পর্কটা সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা, তোমার হাজব্যান্ড তোমাকে এত ভালোবাসে, অতএব কেন তুমি শাশুড়ি কি বললো না বললো এটা নিয়ে তুমি মন খারাপ করো না। যাই হোক, এরকম আমাদের বন্ধুত্বটা খুব গভীর ছিল। তো মাঝখানে একবার সামারের ছুটিতে ও আবার পাকিস্তানে কারাচিতে গেল। তো আমাকে বলেছে তোমার জন্য কি আনবো। তা আমি আবার চিলগোজাটা খুব পছন্দ করতাম। হ্যাঁ, ছোটবেলা থেকে। তো ওকে আমি বলছি আমার জন্য চিলগোজা এনো। তো ও জানে যে আমি বাদাম টাদাম খুব পছন্দ করি।
তো যখন করাচি থেকে আসে তো ও আমার জন্য খুব সুন্দর একটা লন, পাকিস্তানি লনের একটা 3 পিস নিয়ে আসে, তারপরে চিলগোজা তো এনেছি, আরও সাথে অনেক রকমের ফ্রুটস, পাকিস্তানি ফ্রুটস এবং নানা ধরনের বাদাম টাদাম এটা সেটা নিয়ে আসছে। তো যাই হোক, খুব যাওয়া আসা হতো, ও আমার বাসায়, ওর বাসায় আমরা সুন্দর সময় কাটাতাম। তারপরে ডিসেম্বরের দিকে আমরা যাব বাংলাদেশে ছুটিতে। তো তখন আমি ওকে জিজ্ঞেস করছি যে শাহজিয়া, আমি কি আনবো আমার দেশ থেকে তোমার জন্য? তো ও বলে যে তুমি তোমার দেশের ট্র্যাডিশনাল কিছু এনো। তা বললো আচ্ছা। ও আবার বাংলাদেশিদের খুব ভালোবাসে, হ্যাঁ। তো আমাকে খালি বলতো যে আমি না জানো, পাকিস্তানের সবাই বাংলাদেশিদের খুব ভালোবাসে। তা আমি বলতাম কেন? তো বলে কি, বিশেষ করে মেয়েরা বলে তোমাদের বাংলাদেশি ছেলেরা না খুব ভালো হাজবেন্ড হয়, ওয়াইফকে খুব ভালোবাসে, আর তোমাদের আতিথেয়তা সত্যি অতুলনীয়। তো ও খুব গল্প করতো এসব নিয়ে, মানে খুব পছন্দ করতো আমাদেরকে। তো যাই হোক, আমি দেশে চলে গেলাম। তা দেশে যাওয়ার আগে ও আবার আমাকে একদিন বললো যে তুমি তো চলে যাচ্ছ, চলো না একদিন আমরা একটু সময় কাটাই একসাথে, কতদিন তোমাকে দেখবো না, আর তাছাড়া তুমি ছাড়া তো আমার কেউ নাই, মানে আমার সুখ দুঃখের কথা বলার জন্য। তো আমরা দুজনে বেশ কিছু সময় আমরা ওই ক্যাফেতে, স্কুলের সামনে যে ক্যাফে ছিল ওটাতে বসে অনেকক্ষণ আমরা গল্প করলাম। তো গল্প করার পর তারপরে তো আমরা চলে গেলাম, হ্যাঁ, বাংলাদেশে চলে গেলাম। তো বাংলাদেশে প্রায় আমরা 2 মাসের মতো ছিলাম আর কি। তো আসলাম, ফিরে আসার পর তো যা হয় আর কি, হ্যাঁ, ওই ঘর, যদিও সবসময় ঘর আমার আবার খুব খুঁতখুঁতে একটা স্বভাব, হ্যাঁ। আমার হাজব্যান্ড আমার থেকে বেশি, হ্যাঁ, খুব গোছালো ছিলেন উনি, সবসময় খুব টিপটপ থাকতে পছন্দ করতেন, ঘর বাড়ি ঝকঝকে থাকবে, মানে নিজেই গুছাতে থাকতেন। উনি যখন গোসল করে বের হতেন মনে হতো কি যে এই মাত্র মানে বাথরুমটাকে এত সুন্দর ঝকঝকে চকচকে করে, যেরকম করে মানে সুন্দর অবস্থায় উনি গোসল করতে যেতেন, বের হতেন কিন্তু ওরকম সুন্দর করে গুছিয়ে। তো খুবই গোছালো ছিলেন। যাই হোক, এসে আবার করে গোছাচ্ছি, খুব আমার হাজব্যান্ড খুব গোছানো পছন্দ করে, যার জন্য একটু ব্যস্ত ছিলাম 2-3টা দিন। তারপরে 3 দিন পর বাচ্চারা স্কুল থেকে এসছে একদিন। তো আমাকে বলছে আম্মি আমরা খাবো, বার্গার খাবো। তো বার্গার খাবে? তো আমি বললাম যে ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, বার্গার স্যান্ডউইচ এগুলো খাবে আর কি। তো আমার বাসার কাছে একটা ছিল, টার্কিশ একটা দোকান ছিল, হ্যাঁ, টার্কিশ একটা দোকান ছিল, ওটাতে সালামি, সসেজেস অ্যান্ড এভরিথিং, মানে নিত্য প্রয়োজনীয় সব কিছু ওখানে পাওয়া যায়। আর যেহেতু ওটা টার্কিশ দোকান, সব কিছু হালাল, যার জন্য খুব নিশ্চিত আমি ওখান থেকেই শপিং করতাম, হ্যাঁ। তো সন্ধ্যার সময় বাচ্চারা বলছে যে খাবে এগুলো। তো আমি আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম না যে তুমি এসে, সাধারণত আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে সবসময় আমরা দুজনে একসাথে শপিং করতে যেতাম, হ্যাঁ। তো আমি কখনো নিজে ক্যারি করিনি কোনো জিনিস, বা সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ড যখন ছিলেন আমি কোনোদিন পাবলিক ট্রান্সপোর্টেও উঠিনি, হ্যাঁ, আমি কোনোদিন বাসে উঠিনি, কোনোদিন টিউবে উঠিনি, কারণ আমার হাজব্যান্ডের 2টো গাড়ি ছিল। তো আমরা সবসময় গাড়ি ইউজ করতাম, আর আমার হাজব্যান্ড আমার ড্রাইভ করতে খুব পছন্দ করতেন, লং ড্রাইভে যেতে খুব পছন্দ করতেন, বা এখান থেকে এখানেও মানে উনি গাড়ি বের করে ফেলতেন, চলেন শিরু গাড়িতে যেতে। আমি মাঝে মাঝে খুব রাগ করতাম, হ্যাঁ, যে একদমই হাঁটা হয় না, তুমি খুব কেন তুমি এত গাড়ি চালাতে পছন্দ করো? তো যাই হোক, সেদিন আর আমি ওকে ফোন করলাম না, আমি মনে করলাম যে ঠিক আছে, আমি ঘরের কাছে যেহেতু টার্কিশ দোকান, তো আমি ওখান থেকে সবকিছু কিনে নিয়ে আসি। তা আমি গেলাম, টার্কিশ দোকানে চলে গেলাম, যেয়ে তারপরে যা যা লাগবে আর কি, অনেক রকমের খাবার টাবার, তারপরে ওখানে টার্কিশ হালুয়া পাওয়া যায়, তারপরে টার্কিশ অনেক মজার খাবার, টার্কিশ জেলাইট, এটা সেটা অনেক কিছু কিনলাম। কিনে টিনে আমি জাস্ট বের হয়েছি, বের হওয়ার সাথে সাথে দেখি শাহজিয়া। আমার এত খুশি লেগে গেল, ও বোধহয় ওখানে, ও সাধারণত ওখান থেকেই শপিং করতো, তো ও বোধহয় কেনাকাটা করতে আসছে। আমাকে দেখে একদম জড়িয়ে ধরেছে, হ্যাঁ শিরিন তুমি চলে এসছো, তুমি আমার সাথে যোগাযোগ করো না, এটা না সেটা না।
যোগাযোগ করবো কি, সে আমলে তো আসলে এরকম কোনো ইয়ে ছিল না, মানে ফেসবুক ছিল না। হ্যাঁ, ফেসবুক ছিল, আমার ছিল না আর কি, আর এতটা এখনকার মতো এরকম ছিল না আর কি। হ্যাঁ, তো যার জন্য ওর সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না, বাংলাদেশে চলে যাওয়ার পর মোটেই যোগাযোগ ছিল না, আসার পরেও আসলে যোগাযোগ হয়নি। তো যার জন্য ও একটু মাইন্ড করেছে, হ্যাঁ তুমি আসলে, তুমি এখনো আসলে না, আমার বাসায় কবে এসছো, এটা সেটা। তো খুব জড়িয়ে ধরলো আমাকে, তো জড়িয়ে ধরে আমাকে বলছে যে ইস কতদিন পর তোমার গায়ের ঘ্রাণ পেলাম। তো এখানে একটা গল্প আছে। হ্যাঁ, তো ও না, শাহজিয়া না খুব আতর ব্যবহার করতো। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ঘ্রাণ। তা আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে কি সুন্দর ঘ্রাণ তোমার আতরের, কোথা থেকে এনেছো বা কিছু। হ্যাঁ, তো দুবাই থেকেই সাধারণত, আমিও দুবাই থেকেই আনতাম, তো ও দুবাই থেকেই সাধারণত আতরগুলি আনতো। তা আমাকে বলে যে তোমার গায়েও তো এত সুন্দর ঘ্রাণ, তো তুমি কি পারফিউম লাগাও বা কোন ধরনের আতর পছন্দ করো? তো আমি আবার বললাম যে দেখো, আমি আতর এবং পারফিউম খুব কমই গায়ে লাগাই, কারণ আমার গায়ে নিজস্ব একটা খুব সুন্দর ঘ্রাণ আছে। কারণ আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমার বন্ধু বান্ধবরা সবসময় বলতো, আমার বান্ধবীরা বিশেষ করে, যে তোর গায়ে এত সুন্দর একটা ঘ্রাণ। এবং পরে আমি দেখতাম যে সবাই বলতো, হ্যাঁ আমার বাচ্চারাও বলে সবসময়। এবং কাজের লোকদের যখন আমি আমার কাপড় ধুতে দিতাম, 2-3 বার হয়তো পড়েছে, তারপরেও যদি দিতাম, ঘরেই হয়তো পড়েছি, ধুতে দিয়েছি, তো ওরা বলতো যে খালাম্মা এটা তো ময়লা না। তো আমি হ্যাঁ এটা ময়লা তো। তো সুখে বলতো কই, এটার মধ্যে এত সুন্দর ঘ্রাণ, তো এটা ময়লা হলো কি করে? তো এই আর কি। তো এটা নিয়ে আমি আবার ওকে মজা করে বলেছিলাম যে সবাই বলে আমার গায়ে অনেক ঘ্রাণ, তো আমার গায়ে পারফিউম লাগাতে হয় না বা আতর লাগাতে হয় না। তো সেজন্য সে আমাকে জড়িয়ে ধরে বলছে যে ইস কতদিন পর তোমার গায়ের ঘ্রাণ পেলাম, খুব মিস করেছে তোমার গায়ের ঘ্রাণ আমি। তো দুজনে একটু কথা টথা বলে, তো আমি বললাম কি শোনো, আমি বেশিক্ষণ এখন কথা বলতে পারবো না, রাত হয়ে যাচ্ছে, আর আমরা সন্ধ্যা 6টার মধ্যে ডিনার করে ফেলি লন্ডনে। তো আমি বললাম যে ডিনারের সময় হয়ে গেছে, বাচ্চারা ওয়েট করছে, আমি বাচ্চাদের ফুড বানাবো, তো আমি এখন যাই। তো ওটা আমার হাতটা ধরে রেখেছে, দেখি ওর চোখগুলো না একদম ছলছলে হয়ে গেল। বলে চলে যাবে, আমার তোমার সাথে যে আমার অনেক কথা আছে। তো আমি বললাম যে আজকে থাক, আমি না হয় কালকে আসবো। হ্যাঁ, কালকে আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি না হয় কালকে চলে আসবো তোমার এখানে। তো বলছে যে আর একটু থাকো না, কিছু কথা বলবো। তো আমি বললাম আমার না ভাল লাগছে না, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে না থাক, আজকে থাক, আমি তো বলেছি আমি কালকে আসবো। তো একটু হাসলো, হেসে বললো ঠিক আছে এসো। তো বলার পরে তারপরে আমি দেখছি ওর চোখগুলো না ছলছল করছে, মানে একদম কান্না কান্নার মতো। তো আমার না এত খারাপ লাগলো যে আমার, মানে আমি যখন ফিরে আসছি আমার খালি মনে হচ্ছে কি যে ওর বোধহয় শাশুড়ির সাথে হয়তো কিছু একটা হয়েছে। হ্যাঁ, শাশুড়ির সাথে কিছু হলেই সাধারণত ও কাঁদতো আমার কাছে, এটা সেটা বলে। তো আমার তখন মনে হলো যে ওর শাশুড়ির সাথে বোধহয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু হয়েছে, এজন্য ওর মন খারাপ। তো আমার খুব খারাপ লাগছিল যে বলতে চাইলো। পরে চিন্তা করলাম থাক, কালকে তো যাবই। তো বাসায় এসে বাচ্চাদের খাবার টাবার বানিয়ে দিলাম। তো একটু পরে আমার হাজব্যান্ড আসলো অফিস থেকে। তো অফিস থেকে আসার পরে আমি বলছি যে জানো, শাহজিয়ার সাথে দেখা হয়েছিল টার্কিশ দোকানটার পাশে। তো ওনা আমাকে একদম ছাড়তেই চাচ্ছিল না, আমার হাতটা ধরে রেখেছে আর বলছে যে আমার সাথে নাকি কথা আছে, আর ওর চোখে একদম পানি চলে আসছিল, কিছু বলতে চাচ্ছিল। তো বলে কি যে তুমি কেন চলে আসলে, তুমি ওর সাথে ক্যাফেতে বসলেই পারতে বা কোথাও বসতে, একটু বেচারির মন যেহেতু এত খারাপ ছিল, কেন তুমি শুনলে না তার কথা? তো আমি বললাম যে না বাচ্চাদের খিদে লেগেছে। বললাম বাচ্চাদের অনেক খাবারই আছে, বাচ্চাদের খিদে লাগলে বাচ্চারা নিশ্চয়ই ফ্রিজ খুলে এটা সেটা খেয়ে নিত, ঘরে তো অনেক রকমের খাবার আছে, তুমি থাকলেই পারতে। কিন্তু বললো, তো আমি বললাম ঠিক আছে আমি কালকে সকাল সকাল চলে যাব। তারপরে পরদিন তো সকালবেলা ও দুই বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল, অফিসে চলে গেল, আর আমি রেডি হয়ে, আমি আবার ওর জন্য না তাঁতের, হ্যাঁ খুব সুন্দর তাঁতের একটা 3 পিস এনেছিলাম, আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল, আর কিছু ফুল পিঠা এনেছিলাম, হ্যাঁ আমাদের ঐতিহ্যবাহী গ্রামের ফুল পিঠা। তারপরে আর এনেছিলাম হলো ওই যে আড়ঙের শহীদ মিনার বানানো আছে না শোপিস, ওটা। তারপরে রিক্সা, এই টুকটাক আরও কিছু হাতে বানানো পুতুল,
আড়ঙের, এগুলো আমি বেশ কিছু জিনিস ওর জন্য এনেছিলাম। তারপরে ওগুলো নিয়ে আমি ওদের বাসায় গেলাম। তো আমি তো জানি সকালবেলা বাচ্চাদেরকে ও স্কুলে ড্রপ করে চলে আসে, তো বাসায় খালাম্মার ওরই থাকার কথা। তো মা চিন্তা করলাম যে ঠিক ভালো মতো আড্ডা দেওয়া যাবে, অথবা আমি চিন্তা করলাম যে হয়তো খালাম্মার সামনেও অনেক কিছু বলবে না, আমরা একটু বাইরে চলে যাব বা পার্কে বসবো বা ক্যাফেতে বসবো, কোথাও বসবো, এরকম আর কি। তারপর খালাম্মা দরজা খুললেন। তো খালাম্মা দরজা খোলার পর আমাকে একদম জড়িয়ে ধরলেন, মা তুমি এসছো? তাই আমি বললাম যে হ্যাঁ খালাম্মা এসেছি আমি। কবে এসছো? সব কথা জিজ্ঞেস করলো। তারপরে আমি প্যাকেটটা সোফাতে আমার পাশে রেখে আমি বললাম, খালাম্মা শাজিয়া কোথায়? তো বলার সাথে সাথে দেখি খালাম্মার চেহারাটা পুরো ফ্যাকাশে হয়ে গেল। তো বলছে যে ও তো নেই। তো আমি মনে করেছি যে ও রাগ করে, শাশুড়ির সাথে রাগ করে কোথাও গেছে। তা আমি বললাম যে ও কোথায় গেছে খালাম্মা? তো বলছে যে ও তো মারা গেছে। আমি না মানে ও মারা গেছে বলার সাথে সাথে আমি না জাম করে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কি আমার হাত পা কাঁপছে, আমার এরকম লাগছে। তা আমি আবার বসে গেলাম। বসে যাওয়াতে তো খালাম্মা দৌড়ে এসে আমাকে ধরেছে। তো আমাকে ধরে উনিও কাঁদছেন যে আমি জানি তুমি খুব শখ পাবে, কারণ তোমরা দুজন এত ভালো বন্ধু ছিলে। বলছে মা তুমি কি একটু পানি খাবে? তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ খালাম্মা আমাকে একটু পানি দেন। তো উনি পানি দেওয়ার পরে তো আমার মানে সমানে মাথা ঘুরছে। তো নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে বললাম যে ও কি আজকে সকালেই মারা গেছে? তা এই দেশে কিন্তু মানুষ মারা গেলে তাকে কিন্তু বাড়িতে আনা হয় না। হ্যাঁ, ওই হসপিটালেই রাখা হয়, সব কিছু ওখান থেকেই জানাজা যা কিছু হবার হসপিটালের থেকে মসজিদে নিয়ে যাওয়া হয়, তারপরে সব কিছু করে তারপরে গ্রেভিয়ারে নিয়ে যাওয়া হয়, তো বাসায় আনা হয় না আর কি। তো আমি মনে করলাম যে ওরকম কিছু। তো আমি বললাম যে খালাম্মা ও কি আজকে সকালে মারা গেছে? তো বলছে না মা আজকে না, তো প্রায় 2 মাস হতে চললো, তুমি যাওয়ার পরপরই, তুমি যাওয়ার বোধহয় 3 দিন পরেই হঠাৎ করে ওর বুকে প্রচণ্ড ব্যথা, চিৎকার করছে, ব্যথা ব্যথা। আমরা 999 কল করলাম, অ্যাম্বুলেন্স মানে এসেও সারেনি। এখানে তো অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, তো তার মধ্যেই ও চলে গেছে। তো আমি না মানে সত্যি কথা বলতে আমি পুরাপুরি না বাকরুদ্ধ যাকে বলে। তো আমার পুরাপুরি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমি ওনাকে কিছুই বলতে পারছি না যে কালকে ওর সাথে আমার দেখা হয়েছে। আমি কিন্তু ভাঙা ভাঙা উর্দুতেই কথা বলতাম আমাদের সাথে। হ্যাঁ, শাজিয়া ইংলিশ বলতাম, শাজিয়ার আমি ইংলিশ বলতাম, কিন্তু খালাম্মার সাথে উর্দুতেই কথা বলতাম। তারপর আমার এই অবস্থা থেকে তো খালাম্মা বলছে যে মা আসো, তুমি বেডরুমে আসো, তুমি একটু শুবে। তো আমি বলছি না খালাম্মা আমি শুবো না, আমি বাসায় যাব। তো উনি বলছেন যে ঠিক আছে মা চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। তা আমার শক্তি নাই যে আমি উঠে দাঁড়াবো। আমি বললাম যে না খালাম্মা আপনার পৌঁছে দিতে হবে না, আমি আমার হাজব্যান্ডকে ফোন করছি, ও আসবে, ও এসে আমাকে নিয়ে যাবে। তো উনি একটু অবাক হয়ে গেলেন, বললেন যে এতটুকু পথ তুমি গাড়িতে যাবে, আর জামাই বাবাকে কেনই বা তুমি অফিস থেকে ডাকবে, আমি তোমাকে দিয়ে আসি চলো। আমি বলছি না না খালাম্মা আমি যাবো, আমি আমার হাজব্যান্ডকে ফোন করব। তো আমি মোবাইলে ওকে ফোন করলাম, আমি যতটুকু পারি নিজেকে একদম নর্মাল টোনে কথা বলার চেষ্টা করলাম আর কি। যে কারণ আমার হাজব্যান্ড না, আমি কখনো অভিমান করলে, রাগ করলে, জেদ করলে বা খুশি হলে বা কষ্ট পেলে আমার মুখ থেকে একটা শব্দ যদিও ফোনে শোনে, ও কিন্তু সাথে সাথে বলে দিতে পারে যে আমি কি ফিল করছি। তো যার জন্য আমি খুব চেষ্টা করলাম যেন খুব নর্মাল টোনে আমি কথা বলতে পারি। তো আমি বললাম যে জানো আপনি একটু আসবেন, আমি শাহেজিয়ার বাসায় আছি, তো আপনি একটু আসেন, আমাকে একটু বাসায় পৌঁছে দেন। তো সাথে সাথে বলছে শিরো আপনার কি হয়েছে? তা আমি বললাম না না আমার কিছু হয়নি, আপনি আসেন। তো আমি বললাম আপনি আসেন। তো তারপরে ও ফোন রেখে দিল, বলে যে ঠিক আছে আমি আসছি। তা ওই চলে আসছে। চলে আসার পর আমি দূর থেকে তখন দেখলাম যে গাড়িটা চলে এসেছে, আমি সাথে সাথে নেমে গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে উঠে যাওয়ার পরে আমার ফেস দেখে আমি বারবার ওদিকে তাকাচ্ছি, আমার না খুব ভয় লাগছে। আমি কথাগুলো বলছি, আমি ভয় পাচ্ছি, আমার খালি মনে হচ্ছে এদিক ওদিক শব্দ হচ্ছে। আচ্ছা যাকে
তো আমি গাড়িতে বসার সাথে সাথে তো ও জিজ্ঞেস করছে, শিরু কি হয়েছিল, কি হয়েছে, আপনার কি মানে কোনো ব্যাপারে সাজিয়ার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু একটা। তো ও জানে যে আমি কিন্তু ঝগড়া করতে পারি না, সত্যি কথা যেটা। আমার সাথে আমাকে মানুষ বকা দিক, আমার সাথে ঝগড়া করুক, দুর্ব্যবহার করুক, আমি কিন্তু কখনোই উত্তর দিই না। হ্যাঁ, আমি একদম চুপ হয়ে যাই। আর ঝগড়া জিনিসটা আমি খুব বেশি ঘৃণা করি, আমি আসলেই ঝগড়া করতে পারি না, এটা আমার হাজব্যান্ড জানে। তারপরে ও বলছে যে তোমার কোনো ব্যাপারে কি মন খারাপ? তা আমি বললাম যে বাসায় চলো, আমি বলবো। তো বাসায় এসে আমি সাথে সাথে দোতলায় উঠে, আমার বাসাটা ছিল ডুপ্লেক্স, হ্যাঁ, তো আমার বেডরুম ছিল দোতলাতে। আমি দোতলাতে উঠে গিয়ে আমি একদম জাস্ট বেডে পড়ে গিয়েছে, শুয়ে পড়েছে। তো ও তাড়াতাড়ি পানি এনে আমাকে পানি খাওয়ালো, খাওয়ার পরে তো বলে এখন বলেন তো শিরু কি হয়েছে। তো আমি বললাম কি জানো, সাজিয়া না মারা গেছে। তো ওর সাথে সাথে বলছে আজকে সকালে। তা আমি বললাম না, আজকে সকালে না, 2 মাস, প্রায় 2 মাস আগে। তো বলছে কেমনে, এটা কি বলছো তুমি, তোমার সাথে না কালকেও দেখা হলো? তো আমি বললাম হ্যাঁ, আমার সাথে তোর কালকে দেখা হলো। তো বলে ওটা তাহলে কিভাবে হলো ওটা? তো আমি বললাম আমি জানি না কিভাবে হলো। তো বলে আমি বললাম কি যে আমাকে একটু নিচতলাতে নিয়ে যাও, আমার না নড়তে ভয় লাগছে, মানে আমি শক্ত হয়ে আছি। তো আমি বলছি আমাকে নিচে নিয়ে যাও, আমি দেখতে চাচ্ছি যে আমি যে কালকে জিনিসগুলো এনেছি, হ্যাঁ, আমি সত্যি এনেছি কিনা, বা আমি কি এগুলি কল্পনায় দেখেছি বা কিছু। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যে হয়তো ওরকম কিছু ঘটেনি। তো আমি বললাম আমাকে একটু নিচে নিয়ে যান। তো ও আমাকে জড়িয়ে ধরে নিচে নিয়ে আসছে। তো আমি ফ্রিজ খুলে দেখলাম হ্যাঁ, আমি যা যা এনেছিলাম বাচ্চারা কিছু খেয়েছে, আর আছে জুস, এটা সেটা সব কিছু আছে। তো আমি তারপর ও আমাকে আবার উপরে নিয়ে এসে বললো যে শিরু আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, আমি জাস্ট আপনাকে একটু খাইয়ে দিয়ে আমি একটা ঘুমের ওষুধ আপনাকে খাইয়ে দিয়ে আপনি ঘুমিয়ে যান, তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে আসবো স্কুল থেকে। আমি তো ওর হাত চেপে ধরেছি, আমি না তুমি আজকে অফিস যাবে না, আমি মরে যাব খালি করে। তারপরে ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি অফিস যাব না। ঠিক আছে, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে জাস্ট আমি খাইয়ে দিচ্ছি, ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই বসে আছি। যাই হোক, তারপর ঘুমালাম। এবং জানেন প্রায় মাসখানেক বোধ হয় আমি পুরোপুরি অসুস্থ ছিলাম। আমি এটা মেনেই নিতে পারছিলাম না। আমি জানি না এটা কি হয়েছিল, আপনাদের শুনে কি মনে হচ্ছে এটা কি হতে পারে? আমি এটার উত্তর আজ পর্যন্ত পাইনি, কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি এটা কি ছিল। আমি নিজেও জানি না এটা কি ছিল। আমি নিজেকে অনেকবার এভাবে বোঝানোর চেষ্টা করেছি যে না, বোধহয় কি জানি, আমি বোধহয় ওকে খুব মিস করছিলাম, এই জন্য বোধহয় আমি এটা চিন্তা করেছি, বোধহয় ওকে আসেইনি, এরকম আর কি। হ্যাঁ, তো আমি জানি না আপনাদের জীবনে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা, যদি ঘটে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কি মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, আজকে আর একা ঘুমাতে পারবো না জানেন, ওটা পড়ার পর থেকে আমার কালকে থেকে আমি ভয় পাচ্ছি। কালকে রাতে পড়লাম, আমার কালকে থেকে আমার ভয় লাগছে, আমি ঘুমাতে পারিনি। এখন আমার বলার পর আমার আরও ভয় লাগছে, আমি বারবার দরজার দিকে, গার্ডেনের দরজার দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে ওখানে কেউ আছে। যাকে আমি তাড়াতাড়ি এখন আমার বেডরুম চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি এবার হয়তো আরেকটা ব্লগ নিয়ে আসবো, কোনো খাবার বা কোনো একটা গল্প নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক দোয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।